শেখ হাসিনা তার কনফারেন্স করছে। এটার মানে হচ্ছে কি যে ওটাকে আমলে নেওয়া হয় নাই। আবার শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যদি শীত দ্বারা সোজা করে কোনো বক্তব্য দিয়ে থাকে সেটা দিয়েছে আমাদের খলিলুর রহমান সাহেব। এবং যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে উনি গণহত্যা করেছেন, উনি দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডের আসামি এবং ওনাকে শেল্টার দেওয়ার মানে আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে। আমি খলিলুর রহমান সাহেবের বক্তব্যটা দিচ্ছি। এবং এইগুলো সাধারণত এই ধরনের শব্দ ব্যবহার করে যুদ্ধ অবস্থা এরকম। ঠিক তার পরিপ্রেক্ষিতে আমরা যখন এই রণধীর জয়সওয়ালের বক্তব্য শুনলাম তখন তিনি বললেন যে এটার সাথে ভারত সরকার সম্পৃক্ত না তার বক্তব্যের সাথে। ইয়েস, আই ডু এডমিট যে ঠিক আছে সম্পৃক্ত না, বাট নিষেধ করতে পারতো, কোনো সন্দেহ নাই। কারণ একটা দেশের মধ্যে বসে আপনি যখন আরেকটা দেশের বিরুদ্ধে কথা বলবেন এবং দেশে উস্কানিমূলক কথা বলবেন, ঠিক তখন সেটাকে আপনি বন্ধ করতে পারতেন। এবং ভারতের সাথে অনুপ চেটিয়া জেলখানা থেকে আমরা পাঠিয়ে দিয়েছি। আবার জেএমবির সদস্য ভারতে অ্যাক্টিভ ছিল, তাদেরকেও ফিরে এনেছি। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে প্রত্যর্পণ চুক্তি কিন্তু কাজে আসছে না। কারণ প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে আমি লিখেছি, সেখানে একটি ধারা আছে, যদি রাজনৈতিক উদ্দেশ্য অর্থাৎ যে দেশে পালিয়ে যাবে সেই দেশ যদি মনে করে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হ্যারাস করা হচ্ছে, তাহলে সে নাও ফেরত দিতে পারে। ওদের উপরে ভর করে তিনি হয়তো দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে তো রাজনীতি করছে, আবার দেখেন পুশিং চলছে, সেখানে বাংলাভাষী মুসলমান হলেই তাকে পুশিং, কিন্তু ওখানে কিন্তু শেখ হাসিনার সাথে অনেক নেতাই, আওয়ামী লীগের নেতারাই কিন্তু ভারতে আসে এবং পশ্চিমবঙ্গেই আছে, তাদের কাউকে কিন্তু পুশিং করার চেষ্টাও করেন, অর্থাৎ তারা হলো অতিথি। এখন ধরেন তিনি দুইভাবে, তিনি একটা হচ্ছে অনেক মিডিয়ার সাথে কথা বলেছেন, বিদেশি মিডিয়ার সাথেও কথা বলেছেন, কিন্তু একমাত্র বড় দেশ ভারত যেখানে বলা হয় গদি মিডিয়া, অর্থাৎ যে রয়টার এপির সাথেও কথা বলেছে, সেখানে কিন্তু ভারতের সংবাদ ছিল। বিষয়টি কি শুধু আইন শৃঙ্খলা জনিত বা অবশ্যই কূটনৈতিক এবং রাজনৈতিক প্রশ্ন আছে কিনা? তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আসবেন, তা আমাদের এখানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো কেন? এবং এক দল অপর দলকে, বিশেষ করে সরকারি দল বিরোধী দলকে, যে এক ধরনের এটাও দেখানো হচ্ছে যে আপনারা যদি বেশি ঝগড়াঝাটি করেন বা এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন, তাহলে ফ্যাসিবাদ অর্থাৎ সাবেক পদচ্যুত যারা হয়েছে তারা সুযোগ পাবে, তাদের আসার সুযোগ হবে। এই বিষয়টি কেন? এটা তার মানে হচ্ছে এটি শুধু আইন শৃঙ্খলার জনিত নয়, শুধু আইনি ব্যাপারও নয়, এর সাথে রাজনীতিটা আছে। এটি সরকারও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকার করেছে, জামাত ইসলামী বিরোধী দলও স্বীকার করেছে। এখন রাজনৈতিক সমস্যার সমাধান আমি মনে করি রাজনৈতিকভাবেই হওয়া উচিত। অ্যাডভোকেট আবু হেরা রাজ্জাকি, ভারত সরকার বলছে হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না, আবার দিল্লিতে বসেই শেখ হাসিনা একের পর এক রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে, তাহলে ভারতকে আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন বিজ্ঞ সমালোচক এবং আপনার নিউজ 24 এর দর্শক শ্রোতা। বিষয়টা খুব সিম্পল। আপনাকে বুঝতে হবে যে এই শেখ হাসিনার কনফারেন্সের আগে সার্জিও গোর যিনি দিল্লিতে আমেরিকার অ্যাম্বাসেডর, শুধু তাই না, পরিচিতি আছে যে উনি ট্রাম্পের বন্ধু, প্লাস উনি দক্ষিণ এশিয়ার উনি রিপ্রেজেন্ট করেন। হ্যাঁ, বিশেষ দূত। ইটস এ ভেরি বিগ ভলিউম, মানে উনি একটা বিরাট মাপের লোক। এবং সেই ভদ্রলোক ঢাকায় এসে বাংলাদেশের ভারতের হাইকমিশনের সাথে দেখা করার পর ভারতের হাইকমিশনকে ডেকে দিল্লি নিয়ে গেছে এবং পরিষ্কার সেখানে আমরা পরে যেটা বুঝতে পারলাম, পরিষ্কার বলা হয়েছে শেখ হাসিনা যাতে ওখানে বসে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেয়। এবং এই বার্তাটা দিয়ে আসার পরেও কিন্তু যথারীতি শেখ হাসিনা তার কনফারেন্স করছে। এটার মানে হচ্ছে কি যে ওটাকে আমলে নেওয়া হয় নাই। আবার শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যদি শীত দ্বারা সোজা করে কোনো বক্তব্য দিয়ে থাকে সেটা দিয়েছে আমাদের খলিলুর রহমান সাহেব। এবং যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে উনি গণহত্যা করেছেন, উনি দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডের আসামি এবং ওনাকে শেল্টার দেওয়ার মানে আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে। আমি খলিলুর রহমান সাহেবের বক্তব্যটা দিচ্ছি। এবং এইগুলো সাধারণত এই ধরনের শব্দ ব্যবহার করে যুদ্ধ অবস্থা এরকম। ঠিক তার পরিপ্রেক্ষিতে আমরা যখন এই রণধীর জয়সওয়ালের বক্তব্য শুনলাম
তখন তিনি বললেন যে এটার সাথে ভারত সরকার সম্পৃক্ত না তার বক্তব্যের সাথে। ইয়েস, আই ডু এডমিট যে ঠিক আছে সম্পৃক্ত না, বাট নিষেধ করতে পারতো, কোনো সন্দেহ নাই। কারণ একটা দেশের মধ্যে বসে আপনি যখন আরেকটা দেশের বিরুদ্ধে কথা বলবেন এবং দেশে উস্কানিমূলক কথা বলবেন, ঠিক তখন সেটাকে আপনি বন্ধ করতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকারের কাছে, ব্যক্তি শেখ হাসিনা বড় না বাংলাদেশটা বড়? সেই প্রশ্নের জায়গাটায় আমরা এখন আসতে চাই। আপনার বা পর্যবেক্ষণ বুঝতে কি চাই। বলে, হ্যাঁ, ব্যক্তি শেখ হাসিনা বড় না বাংলাদেশ বড়? আমি তো প্রশ্নটা ভারত কি রাখলাম, ভাবছে? আমি তো প্রশ্নটা রাখলাম, কিন্তু এখানে একটা কথা আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার এই বক্তব্য দেওয়ার পর যেই জবাবটা আসা উচিত ছিল তার দ্বিগুণ তিনগুণ শক্তিশালী বেগে সেটা আসেনি। অর্থাৎ মনে হলো ব্যাকফুটে চলে গেছেন। তখন বললেন কি, আমরা এই বিষয়ে ভারত সরকারের কোনো সায় নাই। এই কথাটার মানে হচ্ছে এই যে এটা টেস্ট কেসও হতে পারে যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কেমন, কি অবস্থা, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ওনারা পরখ করতে চেয়েছেন। কিন্তু আজকে পর্যন্ত আমি মনে করি যে মানে ভারত সরকারের উচিত এমন কোনো বক্তব্য অ্যালাউ করতে না দেয়া, কারণ আপনাকে রাষ্ট্রের সাথে কাজ করতে হবে, রাষ্ট্র টু রাষ্ট্র। এবং ইউনূস সরকারে আসার পর বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা ছিল একটা বৈরী সম্পর্ক আমরা দেখছিলাম, এবং আমরা মনে করছি নির্বাচন হয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে। এবং তারা বলছিলেনও যে নির্বাচিত সরকার আসলে আমরা নির্বাচিত সরকারের সাথে সমস্ত রকমের কাজ করতে আগ্রহী। তাহলে নির্বাচিত সরকার আসছে, তার মানে কি নির্বাচিত সরকার ইজ নট দ্য ইস্যু, রাদার সরকারটা তাদের মন মতো হয় কিনা। অর্থাৎ আমি অনেকদিন আগেও বলেছিলাম শেখ হাসিনার জায়গাটায় সরকারকে দেখতে চায়। এখন শেখ হাসিনার জায়গায় যে সরকারটা থাকবে না সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া ভারত কি আসলে পুতুল সরকার চায় যেন তাদের পুতুল হেতুগুলি সরকারের প্রতিষ্ঠা বিষয় করতে না, পারে? বিষয় হচ্ছে আপনি দুইটা স্টেটমেন্ট ধরেন, আপনি এখানে শেখ হাসিনাকেও দামি ধরতে পারেন, এখানে ইভেন খলিলুর রহমান, কারণ যে বক্তব্য খলিলুর রহমান সাহেব দিচ্ছে আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার নেপথ্য শক্তিকে, খলিলুর রহমানের সাহেব নেপথ্য শক্তিকে, এই দুইটার জন্য যে চিন্তা করেন যে তাহলে দুইটা দামি দাঁড়ানো আছে কিন্তু বক্তব্য আসছে এরকম। অর্থাৎ ওই শক্ত শব্দগুলো প্রয়োগ করার ক্ষেত্রে খলিলুর রহমান সাহেবেরও কোথাও একটা শক্তি আছে, যেই শক্তি যেমন হাসিনা একটা শক্তি আছে নিষেধ করা সত্ত্বেও উনি ওখানে কনফারেন্স করতেছে। সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমরা লোকগুলা বা বাংলাদেশের সরকারগুলা আদৌ কখনো স্বাধীন ছিল কিনা, কখনো হয়তো আমি ওনার নেতৃত্বে, কখনো হয়তো আপনার নেতৃত্বে, কখনো আজিজ ভাইয়ের নেতৃত্বে, আমার কাছে এ পর্যন্ত তাই মনে হয়। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেরা রাজ্জাকী। জনাব এবি আজিজ, দাবি কি, যেমনটি অ্যাডভোকেট আবু হেরা রাজ্জাকী প্রশ্ন তুলেছেন? ব্যাপারটা হলো আমাদের কাছে পরিচিত যে উনি, আপনিও যার লোক উনিও তাই, সোরাব ভাইও তারই লোক বা রাজ্জাকী ভাইও তারই লোক, তো ব্যাপারটা দামি হয়ে গেল। অর্থাৎ দুই পক্ষই এখানে খেলোয়াড়কে। আমি তো বলছি যে আমরা ভূ রাজনীতির চক্করের মধ্যে আছি অথবা ফাঁদের মধ্যে আছি। হ্যাঁ, এখন খেলতেছে, শেখ হাসিনাকে নিয়ে খেলতেছে, ভারত খেলতেছে, যুক্তরাষ্ট্রও খেলতেছে, অন্য কেউ খেলতেছে না, এই দুজনের খেলা। এরই মধ্যে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মহলে কিন্তু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হাসিনা জীবিত না মৃত? না, এটা বলছে এই কারণেই যে ধরেন সোরাব ভাই ও প্রবীণ, আমি তো ধরেন ৭৮ সাল থেকে প্রফেশনে, আর অবজারভারে আসছি ৮০ সালে, আমি সেখান থেকেও যদি কাউন্ট হয়, কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ, কোনো ব্যক্তি প্রেস কনফারেন্স করছে তার চেহারা দেখা যায় নাই অথবা রিপোর্টারের চেহারা দেখা যায় নাই, এরকম ইতিহাস আমি দেখিনি। হ্যাঁ, প্রেস রিলিজ দিচ্ছে, অন্ধকারের ভিতরে প্রেস রিলিজ দিচ্ছে, এখন ফ্যাক্স দেয়, কিন্তু অডিও ভিডিও অর্থাৎ হাজির হয়ে তার কোনো ইন্টারভিউ, কোনো চেহারা দেখা যায় না, এটা দেখা। এই জন্যই এরকম একটা জনশ্রুতি তৈরি হয়েছে। আদৌ তিনি বন্দি কিনা, আদৌ তিনি জীবিত কিনা, এই প্রশ্ন আসে। তার ছেলে আছে, মেয়ে আছে, ওখানে বহু আওয়ামী লীগের নেতা আছে, কারোর সাথে তো একবার দেখা হয় না, দেখা যায় না। আবার যেখানে প্রেস কনফারেন্সে যেটা বলছিলাম, ফরেনার্সদের করেসপন্ডেন্ট, অর্থাৎ ভারতের ফরেনার করেসপন্ডেন্ট, যারা ফরেন করেসপন্ডেন্ট, সেখানে জয় ছিল, সেখানে আপনার সাকিব আল হাসান ছিল, আর নওফেল ছিল। হ্যাঁ, জয় কিন্তু তাও জুমে কানেক্ট হয়েছে। হ্যাঁ, আর সাকিব আল হাসান তাই সে ওখানে আসেনি। হ্যাঁ, গাড়ির থেকেই সে জুমে জয়েন করছে। এই খালি উপস্থিত ছিল নওফেল। হ্যাঁ, তার চেহারাটা তো ঠিকই দেখা গেছে, কিন্তু আপনার ভার্চুয়ালি কথা বলছে। শেখ হাসিনার কোনো চেহারা, ভয়েস হয়তো ব্যান্ড আছে, হয়তো আমাদের ডাক্তার জাহিদ আছে, এক ধমক দিছে, আমাদের মিডিয়া সব হাগে ফেলাইছে। হ্যাঁ, হাগে ফেলাইছে। তো ট্রাইব্যুনালের চিফ বলছে যে যদি উস্কানিমূলক বক্তৃতা না দেয়, বিচার বিভাগ নিয়ে কোনো বক্তব্য না দেয়, সাধারণ বক্তৃতা দিতে পারবে। আর সরকার এবং চিফ প্রসিকিউটরের বক্তব্যে পার্থক্য আমরা কেন দেখলাম? না, সরকাররা চিফ প্রসিকিউটর বিচারক, বিচারের দায়িত্বে
তাই না, বিচারক না, সে চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের বক্তৃতা তারটা যদি আমি ধরি, তাহলে তিনি তো বলছে যে উস্কানিমূলক বক্তৃতা না দিলে, সাধারণ স্বাভাবিক বক্তৃতা দিলে সে দিতে পারবে বলছে। কিন্তু ডাক্তার জাহিদ বলছিল যে না, সেই বক্তৃতা যদি দেয়, এটা শোনা যায়, তাকে কেউ যদি ছাপে, কোনো মিডিয়া প্রচার করে, তাহলে তাকে আইনের ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। এখানে আমি একটু জানতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যেহেতু আপনি নিজে একজন আইনজীবী, আইনের দিকটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, উস্কানিমূলক বক্তব্য আর সাধারণ বক্তব্যের পার্থক্য নির্ধারণের মানদণ্ড কি হতো? আমার কাছে এগুলা এরকম মনে হয় না। একটা কথা বলি আজিজ ভাইয়ের কথা ধরে, যে বলছে যে কথা কেউ কেউ বলছেন শেখ হাসিনা বেঁচে আছেন কিনা। সো বেঁচে আছেন কিনা ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, উনি কি বেঁচে আছেন, ধরে নিলাম বেঁচে আছেন, তাহলে কি মানসিক ভারসাম্যহীন কিনা? কারণ হচ্ছে, এটা কেন বলছি কথাটা, এই যে আজিজ ভাই বললেন যে এত আয়োজন করে যখন আপনি একটা প্রেস কনফারেন্স করবেন, সভ্য জগতের কোথাও নাই যে প্রেস কনফারেন্স করবো অথচ তার চেহারা দেখবো না। তার মানে ইটস এ কোশ্চেন মার্ক, দেয়ার ইজ এ ডাউট। আর ডাউট যখন থাকবে, আমি যখন তাকে ফিজিক্যালি দেখতেছি না, তখন ওই বক্তব্যগুলো আদৌ তার কিনা। কারণ এখন এর যুগে অনেক কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব। আর আপনি যদি এখন চিফ প্রসিকিউটর কি বলছে, যে উনি যদি উস্কানিমূলক বক্তব্য না দিয়ে থাকেন, মানে ছাড়া যদি কোনো বক্তব্য দেন, উনি এটা ডিফাইন করবেন কিভাবে, পার্থক্যটা করলেন কিভাবে, ইন অ্যাডভান্স ওনার বলার দরকারটা কি? তার মানে কি? এর মানে আমি যেটা আগেও বলছি, যে আওয়ামী লীগের সাজানো সংসারের ভিতরে কি এই সরকার ঢুকলো? তা না হলে আপনি বলেন আপনি আইসিটি দিয়ে সিরিয়াস ট্রায়াল দিবেন। আমরা অতীতে দেখছি তাজুল ইসলাম ট্রায়াল দিচ্ছে, কতগুলো মামলা করছে। কেউ কেউ বলছে সে জামাতের লোক। জামাতের লোক সে, বিচারকগুলোও কি জামাতের? বিচারকগুলোও কি জামাতের? তাকে আপনি বলতে পারবেন বিচারক জামাতের? জামাতের হলে তারা সরাই দেন। আবার তাকে সরাইলেন কেন? সরাই তাকে আনছেন, আপনি তো রিলেভেন্টই না আপনার সাথে এই বিষয়টা, যে শেখ হাসিনা কি ধরনের বক্তব্য দিতে পারবে কি পারবে না, এটা কি চিফ প্রসিকিউটরের সাথে রিলেটেড? কোনোভাবে রিলেটেড? কেন আপনি বলছেন? তার মানে ইউ আর ক্রিয়েটিং প্রবলেম ওভার হিয়ার। কারণ একটা রাষ্ট্রে বসে সে যখন বলতেছে সে আমার নিয়ন্ত্রণের বাইরে, সেই নিয়ন্ত্রণের বাইরে যে লোকটা, তাকে আমি এখানে বসে কন্ট্রোল করতে পারি না। পাশাপাশি আপনি তাকে অ্যালাউ করছেন টু সাম এক্সটেন্ট। এটা বলার মানে তো অ্যালাউ করা, যে উস্কানিমূলক বক্তব্য যদি না হয় তাহলে আপনি দিতে পারবেন। আপনি কে ভাই এটা বলার? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। এবার আমরা একটু জমি যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জনাব শামীম কামাল, শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে কি বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 এর দর্শক শ্রোতৃ মণ্ডলী এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। হ্যাঁ, মোটামুটি এটা ধরে নেওয়া যায় যে শেখ হাসিনার এই ভার্চুয়াল কনফারেন্সের পরে সম্পর্কটা যেখানে ছিল সেখান থেকে অবনতি হয়েছে বা হওয়ার সকল আলামত সুস্পষ্ট। এখানে সুস্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে, ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেন কোনো ধরনের উস্কানিমূলক বা কোনো ধরনের বিবৃতি সে দিতে না পারে, এটা অনুরোধ করেছিল কূটনৈতিকভাবে। একইভাবে ভারতের অবস্থানটা সম্পূর্ণরূপে দ্বিচারিতা এবং পরস্পর বিরোধী। কেননা তারা বলছেন যে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, কিন্তু তাকে অনুমতি দেওয়া হচ্ছে এরকম ভার্চুয়ালি যোগ হয়ে মোটামুটি অনেক, মানে সারা পৃথিবীতে যত মানুষ তারা দেখেছে, তো এটা একটা বড় একটা স্টিমুলাস হিসেবে কাজ করবে। এটা জেনে শুনেই ভারত এটা অ্যালাউ করেছে। এখন নতুন যে বিতর্কটা উদ্ভব হয়েছে বা উঠে এসছে যে তিনি জীবিত কি মৃত, এটা একটা নতুন বিষয়। এখন তিনি জীবিত কেউ মৃত সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কি কথাটা প্রচার করা হলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং তার থেকে বড় যে প্রশ্ন, যে ভারতের মানে শেল্টারে থেকে, তাদের আশ্রয়ে থেকে ভারত সরকার এটাকে কূটনৈতিক ভাবে অ্যালাউ করছে। ভারত বাংলাদেশ সম্পর্ক যেটা বটম রক পর্যায়ে পৌঁছেছে, মানে বলতে গেলে তলানিতে, এর নিচে যাওয়ার কোনো সম্পর্ক নেই, এর সম্ভাবনা নেই। তখন মানে ভারতের সাবেক সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে সম্পর্কটা স্বাভাবিক হতে পারে। তো এরকম একটা যখন নতুন রাজনৈতিক দল বাংলাদেশের সরকার গঠন করলো, তারপরে ভারতের দিক থেকে সর্বপ্রথম যে দায়িত্বটা পালন করা উচিত ছিল, যে এটাকে খুব সংবেদনশীল অবস্থাতে এই বিষয়টাকে মানে হ্যান্ডেল করা। কিন্তু সেখানে আমরা দেখলাম যে যখন দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নয়নের বিভিন্ন কাজকর্ম চলছিল সাইড বাই সাইড, মানে খুবই আশ্চর্যজনক যে বিষয়টা আমরা দেখলাম যে একটার পর একটা ঘটনা, এটা রীতিমতো প্রভোকিং, মানে প্রভোকেটিভ, এবং এটা উত্তেজনাকে বৃদ্ধি করা বা আগুনে ঘি ঢালার মতো অবস্থা। দেখুন, আপনি বর্ডারে পুষেন, তারপরে শুভেন্দু অধিকারীর বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপির নেতৃবৃন্দ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মন্তব্য, তো সবকিছু মিলে সম্পর্কটাকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। ইতোমধ্যে যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছে কূটনৈতিক মহলের,
যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে। এখন আমরা এখানে দেখলাম যে তাকে আমন্ত্রণ জানা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীনে গেছেন, সেটা নিয়ে বহু ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। এর মধ্যে আপনার বিমস্টেকের সভাপতি হিসাবে তাকে ব্রিক্সে আবেদন করা হচ্ছে, সেখানে যাবেন কি যাবেন না। সুতরাং অনেক কিছু বিষয় নিয়ে যখন একটা বড় ধরনের গোলক ধাঁধা তৈরি হচ্ছে, তা এরকম একটা সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ভার্চুয়ালি এরকম একটা কনফারেন্স করা অবশ্যই এটা মারাত্মক ক্ষতের সৃষ্টি করবে। সুতরাং আমি মনে করি যে ভারত বৃহত্তম প্রতিবেশী দেশ, গণতান্ত্রিক দেশ, তাদের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম, সচেতন মানুষ হিসেবে আশা করেছিলাম যে এই বিষয়টাকে খুবই সচেতনতার সাথে, খুবই মানে সংবেদনশীল ভাবে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। এক কথাই তো যথেষ্ট যে তিনি কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না, এটাই আশা করা উচিত ছিল। তারপরে বাংলাদেশকে বলতে পারতো যে আমরা এই ধরনের কোনো সুযোগ তাকে দিচ্ছি না, সুতরাং আসুন আমরা উভয় দেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই। সুতরাং সেখানে দেখা গেল এই মুভমেন্টটাকে আমি বিপরীত মুখী একটা মুভমেন্ট মনে করছি, এবং সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত হয় সেদিকে এটা ধাবিত হবে। আমরা যত খুবই সুস্পষ্টভাবে বুঝি যে ভারতের এই ভূমিকা অবশ্যই সমালোচনা হওয়ার মতো বিষয়। ইতিমধ্যে লক্ষ্য করেন সার্জিও গোরের ভবনের পরে মোটামুটি আমাদের অনেক কিছু অফ ব্যালেন্স হয়ে গেছে। তো বাংলাদেশের কূটনৈতিক অবস্থা, একটা সরকারকে যদি শক্তিশালী একটা অবস্থানে যাওয়া যায়, কোমর সোজা করে দাঁড়ানোর মতো অবস্থানে যাওয়া যায়, মানে আমরা ওই সময়টা কিন্তু নতুন সরকার পাইনি, নতুন সরকারকে ওই সুযোগটা। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সংবেদনশীল বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু সার্বিকভাবে একটি ভারত বিরোধী মনোভাব এখন বিরাজ করছে। তো এরকম একটা সময়ে যদি ভারতের পক্ষ থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ক্রমাগতভাবে এই সম্পর্কটা টানাপোড়েনের দিকে মানে যাবে। এবং সেখানে সবচেয়ে যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, যে সব সম্পর্কই যখন মানে টানাপোড়েনের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু জনগণ পাবলিক টু পাবলিক যে কানেক্টিভিটি, এইটা কিন্তু সবসময় চালু ছিল। আপনি সীমান্ত এলাকাগুলির কথা চিন্তা করেন, এখানে মানে শত বছর, হাজার বছরের যে সম্পর্ক, আত্মীয়তা, সেটা কিন্তু সীমান্তের কাঁটাতারে বেড়া দিয়ে কোনোভাবে থামাতে পারেনি। কিন্তু এবারে আমরা দেখলাম যে ভারত সেটাও বন্ধ করে দিয়েছে। আপনি দেখুন ইভেন ভিসা, মেডিকেল ভিসা পর্যন্ত, আমাদের অসুস্থ অনেক মানুষ ভারতে যান সহায়তার জন্য, চিকিৎসা সহায়তার জন্য, সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া আছে। সুতরাং ভারত, আমি মনে করি, আমি দীর্ঘদিন ধরে বিষয়টি ফলো করছি, যে ভারত এক ধরনের চ্যালেঞ্জ নিয়েছিল এই বিষয়টাকে এভাবে হ্যান্ডেল করার জন্য। তো সুতরাং আমি মনে করি যে এটা খুবই একটা নাজুক সময় যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। এক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয় দেশকে অত্যন্ত সতর্কতার সাথে, সংবেদনশীল ভাবে এবং ক্রমাগত ভাবে, যেটাই হোক না কেন, যেখানেই থাকি না কেন, আমরা কোনো দেশে কিন্তু উপকৃত হব না। আমরা আশা করি ভারত বৃহত্তম প্রতিবেশী গণতান্ত্রিক দেশ হিসাবে এই সহনশীলতা, মানে এই আনুকূল্য বা এই সহযোগিতা ভারতের কাছে কিন্তু বেশি আমরা আশা করা উচিত। আমি মনে করি সংবেদনশীলতার কথা আপনি বলছিলেন এবং নাজুক পরিস্থিতির কথা আপনি নিজেই তুলে ধরলেন, এই বাস্তবতায় শেখ হাসিনার প্রত্যর্পণ আসলে আদতে কতটা সম্ভব? আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এলাম, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসির স্টিল। দর্শক, আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আমরা আবারও যুক্ত হব তার সঙ্গে। জনাব শামীম কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, এই মুহূর্তে যে নাজুক পরিস্থিতির কথা আপনি তুলে ধরছিলেন, যে সংবেদনশীলতার কথা আপনিই বলছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ কি আদৌ সম্ভব? জি, আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যর্পণ বললে তো আপনার একটা আইনগত বিষয় দাঁড়ায়, সেটা আমি মনে করছি না সম্ভব। কারণ এটার ব্যাপারে যদি আন্তরিক না হয়, যে প্রত্যর্পণ চুক্তি ভারতের সাথে আছে, এক্সট্রাডিশন মানে আইন, সেটা অনুযায়ী বাংলাদেশ কিন্তু যখন প্রয়োজন হয়েছে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত আনুগত্যের সাথে অনুপ চেটিয়াকে ভারতের সাথে তুলে দিয়েছে। সো একই আইনে কিন্তু এটাই যথেষ্ট ছিল, শেখ হাসিনাকে ভারত যদি চাইতো বাংলাদেশের কাছে তুলে দিতে পারতো, কিন্তু সেটার কোনো সম্ভাবনা নাই। এখন আপনি প্রত্যাবর্তনের বিষয়টি, যেটা তিনি যেটা দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু দিন ধরে শুনে আসছি, যে তিনি আসবেন এবং কেউ ডিসেম্বরে আসবেন বলে মন্তব্য করছেন, ইত্যাদি। তো সেটা একটা আমি সম্ভাবনা মনে করি যে আছে। এবং এখানে আমি মনে করি কয়েকটা খুবই মানে স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছে। যেমন সাংবিধানিক ভাবে, মানে আওয়ামী লীগের মতো একটা মানে দীর্ঘদিনের রাজনৈতিক দল, যাদের ভিত্তি, বিশেষ করে জনভিত্তি খুবই শক্তিশালী, এমন একটি দলকে নির্বাহী আদেশে মানে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা, এটা একটা বড় ধরনের ভুল হয়েছে। এর জন্য জাতিকে বড় ধরনের পেমেন্ট করতে হবে, এটা আমি নিশ্চিত। এবং এটা আমি বলেছি যেদিন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বন্ধ করেছে, সেদিনই কোনো না কোনো টকশোতে। এবং তারপর আমি ক্রমাগতভাবে বলে আসি, আপনি দেখুন এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, যদি 1400 লোককে হত্যা করে, মানুষ হত্যা হয়ে থাকে, শিশু সহ 14 জন মানুষেরও কিন্তু বিচার করা গেল না।
তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যে এজেন্ডা ছিল, বিচার, সংস্কার এবং নির্বাচন, কোনোটাই কিন্তু সঠিকভাবে হলো না। এবং কোন রকম একটা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে এখন মানে ইঞ্জিনিয়ারিং, ডক্টরিং, অনেক গল্প বা রূপকথা আমরা শুনছি। তো সবকিছু মিলে আন্দোলনটা, এটাকে গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান, হাঙ্গামা, এই ধরনের একটা নেতিবাচক কনোটেশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এক কথায় এই আন্দোলন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন শেখ হাসিনাকে আমরা যেরকম তার মেজাজ মর্জি বুঝি, তার ফেরার একটা সম্ভাবনা আমি মনে করি হয়তো আছে। এবং সেটা যদি হয়, তাহলে আমি মনে করি এই মানে নতুন নির্বাচিত সরকার ডিসেম্বরে যদি আসেন, তারপরে একটা টালমাটাল পরিস্থিতি হবে, তাতে কোনো সন্দেহ নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী যেমনটি জামায়াত আমির প্রশ্ন রেখেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? তিনি বলেছেন বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেন দেরি হচ্ছে, সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না? শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কি সরকারের নিয়ন্ত্রণে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ-আলোচক এবং অনলাইনে যিনি ছিলেন ব্রিগেডিয়ার সাহেব, তাকে আমার শুভেচ্ছা। এখানে দেখেন, অনুপ চেটিয়ার রেফারেন্স আমরা একটা দিয়েছি। অনুপ চেটিয়া কিন্তু এখানে বন্দী ছিল। বন্দি বিনিময় চুক্তি মোতাবেক আমরা একজন আসামিকে ফেরত দিছি, সেটা 2013 চুক্তি অনুযায়ী। এইবার আসেন, যদি আপনি শেখ হাসিনার বেলায় আসেন, আপনি কি লক্ষ্য করে দেখেছেন শেখ হাসিনা যখন গেল কিভাবে গেল? শেখ হাসিনা যাওয়ার ক্ষেত্রে আমাদের বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী এবং ভারত কর্তৃপক্ষ তিনজনের একটা সমঝোতা আসতেছে একটা জায়গায়। এবং আমরা দেখছি যে 45 মিনিটের সময়ের কথাও বলেছে সেনাপ্রধান, যে আপনার হাতে আর মাত্র 45 মিনিট সময় আছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা 45 মিনিট সময়ের সিদ্ধান্ত বা ওই দিনের সিদ্ধান্ত। ভার্চুয়ালি উনি 5 তারিখ গেলেও আমরা ইতিমধ্যে যেটা চলে আসছে অলরেডি সোশ্যাল মিডিয়ায়, কেউ বলছে 4 তারিখ, আর আমার বিবেচনায় মনে হচ্ছে সে 3 তারিখ ইনফ্যাক্ট অফিসিয়ালি বুঝে ফেলছে যে তাকে পদত্যাগ করতে হবে কিংবা চলে যেতে হবে। এবং এটা সময় লাগছে, এটা তামাশা না, দুইটা রাষ্ট্র। আপনি মনে করবেন না যে ইন্ডিয়ার সাথে আপনার যত মধুর সম্পর্কই থাকুক, আপনি শেখ হাসিনার, আপনি একটা ফ্লাইট নিয়ে রওনা দিলেই আপনি এরকম টালমাটাল পরিস্থিতিতে আপনি বিমানে একটা ফ্লাইট নিয়ে ওই যে সমস্ত সিগন্যাল বন্ধ করে ইচ্ছা করলেই চলে যেতে পারবেন। নট দ্যাট। তার মানে হচ্ছেই আমার দেশের বিমান বাহিনী, আমার দেশের সেনাবাহিনী এবং ভারতের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা, তিনজনের সমঝোতার ভিত্তিতে উনি গেছেন। তো তিনজনের সমঝোতার ভিত্তিতে যদি আপনি যেয়ে থাকেন, তখন তো উনি অনুপ চেটিয়ার মতো একজন বন্দী আসামি না। আমার দেশ থেকে তাকে দিয়ে আসা হয়েছে, দুইটা সরকার সমঝোতার ভিত্তিতে নিছে। এই যে সমঝোতার ভিত্তিতে নিলে আপনি 2013 ওইটা অ্যাপ্লাই করতে পারবেন কিনা? কেউ হয়তো বলতে পারে যে আমি একটু আগে কি বললাম, এখন কি বলছি। আমি সবসময় যেটা আমার পক্ষে মনে করি যৌক্তিক, আমি ঠিক সেই কথাটাই বলতে চাই। আপনারা তো নিলেন, দুইটা দেশ তো একত্র হয়ে সমঝোতার ভিত্তিতে আপনি নিছেন, তাকে আপনি এখন ফেরত আনবেন কিভাবে, কোন আইনে? এবং তখন তো সে অপর মানে কি বলে আসামি প্রমাণিত হয়েছে ওখানে যাওয়ার পর। কিন্তু আমরা যেটা দেখতেছি যে সেখানে উনি প্রেস কনফারেন্স করতেছেন, সবকিছুতে অ্যালাউ করতেছি, এবং যাওয়াটা ছিল দুই দেশের সরকারের সমঝোতার ভিত্তিতে। এবং সমঝোতার ভিত্তিতে গিয়ে থাকলে তাকে আনার প্রক্রিয়াটা 2013 আওতায় আসবে কিনা, এটা যেমন একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে এখন যে অবস্থা, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে উনি নিজেই ফেরত আসবেন। এটা একটা উড়ো খবর আর কি। শেখ হাসিনা কি তাহলে প্রত্যর্পণের আওতায় আসবে না, যেমনটি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী প্রশ্ন করেছেন? আসবে কিনা যায় না আমার প্রশ্ন। রাজ্জাকী ভাই যেভাবে বললেন, আমিও তো কিছুটা সহমত পোষণ করি। তিনি যেভাবে গেলেন, তাহলে আমরা একটাই বলতে পারি, যেভাবে গেলেন সেভাবেই আসুন, অর্থাৎ এই সম্পর্কীয় সমঝোতার মধ্য দিয়ে। আরেকটি বিষয়, রাজ্জাকী ভাই যদিও বলছেন তিনি আসবেন বলে মনে করেন না, এটাও হতে পারে। আবার তিনি যখন আসবেন বলছেন, তখন আমাদের প্রতিক্রিয়াটা নেতিবাচক কেন? মানে আমাদের সরকার, রাজনৈতিক দলগুলো, সরকারের যে মনে হচ্ছে এই এমনকি জামাত ইসলামের আমির আজকে যা বলছেন, কিন্তু জামাতের অন্য নেতাদের নানাভাবে ভাষায় বোঝা যায় তাদের যে শেখ হাসিনা না আসলেই নিরাপদ। এর মানে যেটা শামীম কামাল ভাই বললেন, তার দলের তো একটা সমর্থন গোষ্ঠী আছে, সমর্থক গোষ্ঠী আছে, এবং একটা রাজনৈতিক ভিত্তি আছে। এখন এই ভিত্তিটাকে আমরা কিভাবে সামাল দেব? আমরা মানে এই বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, একটা হতে পারে রিকনসিলিয়েশন, এবং রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দায়টা স্বীকার করতে হবে। যেটি আমি বলি যে শেখ হাসিনার যে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে, সেখানে দায়টা স্বীকার করেনি। এই যে প্রশ্ন আসছিল যে আপনি অনুশোচনা করেন কিনা, আপনি এটার দায় স্বীকার করেন কিনা, তিনি এই প্রশ্নের জবাব দিতে তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন। ছেলে যেটা বলছে এটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আরেকটি হচ্ছে যে রাজনৈতিক কিনা, এই প্রশ্নটাও আসবে। এখন শেখ হাসিনার এই পুরো বক্তৃতা কিন্তু আপনি অরাজনৈতিক হিসাবে বলতে পারেন, তার নেতাকর্মীদের
প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের কি ইনজাস্টিসের জায়গায় জাস্টিস চেয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ন্যায় প্রতিষ্ঠার কথা বলছে, রিকনসিলিয়েশন শব্দটাও বলেছে। হ্যাঁ, এটি কথা হচ্ছে যে আমিও রাজাকি ভাইয়ের সাথে একমত যে এটি একটি রাজনৈতিক প্রশ্ন। দুটি দেশের মধ্যে এই রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। হতে পারে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতিতে ভারত নমনীয় হলো, তারা মনে করলো যে এটা সমাধান করা উচিত, এটি একটি। আরেকটি হচ্ছে যেটি রাজাকি ভাই প্রথম বলছিলেন, এর পিছনে তৃতীয় হাত আছে কিনা। কারণ সার্জিও গোর আসার পর তিনি এখানে ভারতীয় হাইকমান্ডের সাথে দেখা করেছেন, তিনি আবার দিল্লিতে গিয়েছেন। এর পরপরই শেখ হাসিনার প্রোগ্রামটা হয়তো হতে পারে 5 আগস্টকে সামনে রেখে, কিন্তু এই সবগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে কিনা। আর এটি সরকারকে মাথা গরম করে সমাধান করা যাবে না, এটি সমাধান করতে হবে বিচক্ষণতার সাথে, প্রজ্ঞার সাথে। এবং শুধু ভূ রাজনীতিতে কিন্তু আমরা খুব স্বাচ্ছন্দ্য অবস্থায় নেই। আমি একটা লাইন বলি, আমরা 14 দেশীয় জোটে শরিক হয়েছি। আবার এই 14 দেশীয় জোটের মধ্যে 3টি দেশ আরেকটি জোট করেছে, সামরিক প্রতিরক্ষা জোট। সুতরাং এর মধ্যে আমরা কোথায় আছি? ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সংকটে আমাদের অবস্থানটা কোন দিকে? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সৌরভ হাসান। জনাব এম এ আজিজ যেমনটি বলছিল, শেখ হাসিনার ফিরে আসা একটা রাজনৈতিক প্রশ্ন, সেই প্রশ্নের মীমাংসা কিভাবে হবে? 2 বছর ধরে আমরা দেখছি শেখ হাসিনা বলছেন তিনি আসবেন, দেশে আসবেন, কখনো টুস করে দেশে ঢুকে পড়বেন, কখনো বলছেন ডিসেম্বরে দেশে ফিরবেন। ফিরে আসার বক্তব্য দিচ্ছেন, সেটা কি আসলে আমার এক কথার প্রকাশ, ভারত যতক্ষণ ইচ্ছা করবে না ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আনতে পারবেন না। কারণ ভারত দালাই লামাকে দীর্ঘদিন চীন করছে, কিছুই করতে পারছে না। দালাই লামা আছে ওখানে, শেখ হাসিনাও থাকবে। এখন প্রশ্ন হলে যদি শেখ হাসিনাকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন হয়, তাকে কিভাবে আনবে? তার পাসপোর্ট নাই, তাকে ট্রাভেল পাস দিয়ে নিয়ে আসতে হবে। আসলে এখন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আছে, তার তো ট্রাইব্যুনালে ফাঁসি হয়েছে, সুপ্রিম কোর্ট আছে না, আপিল করতে পারবে না। এখন তো গভর্নমেন্ট হয় যে সে ঠিক আছে, তাকে ট্রাইব্যুনালে হাজির করালো, গ্রেপ্তারে হাজির করলো, জেলখানায় পাঠিয়ে দিল, অথবা সাব জেলে পাঠালো, তারপরে আপিল করলো, আপিল করে যা হয় হবে পরে। এটা কি আপিল আদৌ শুনানি হবে না সেটা পরের ব্যাপার। এটা হলো আইনের দিক বলছি। তবে ভারতের সাথে যতক্ষণ ভারত না দিতে চাইবে, দেখেন ততক্ষণ কিন্তু শেখ হাসিনা আসবেও না, আনতেও পারবেন না। শেখ হাসিনা ফিরে এলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ ঘটবে কি? আমি প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শেখ হাসিনা ফিরে রাজনীতিতে নতুন করে মেরুকরণ ঘটবে কি? মেরুকরণ না ঘটলেও একটা পরিবর্তন তো ঘটবে, কারণ আওয়ামী লীগের তো সমর্থক আছে। আপনি দেখেন শেখ হাসিনার সময় 17 বছরের দমন পীড়ন, আয়নাঘর, খুন, জখম হয়েছে। আপনি বলতে পারেন বিএনপি জামাতের একটা কর্মী দল বদল করছে, নিষ্ক্রিয় হয়েছে। এই সময় আসে কর্নেল অলি, তার মেজর আক্তার, এরা চেঞ্জ করছে, কিন্তু নিপীড়নের সময় কেউ দল বদল করে নাই। সুতরাং আমি বলবো যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থকরা তাদেরকে এখন নিপীড়িত মনে করে। তারা যখন আসবে এদের ভিতরে সক্রিয় হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে যদি আসে, সে বন্দি থাকুক আর বেঁচে না থাকুক, দলটা টিকবে। উনি না আসলে এই দল ফাইনালি থাকবে না। এবং উনি দালাই লামা হওয়ার মতো বয়সও নাই। উনি দালাই লামা হয়ে ভারতে আজীবন থাকতে পারবেন না, এতদিন আল্লাহ তার আয়ু রাখবে না, আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সৌরভ হাসান। একই বিষয়ে যদি আপনার মূল্যায়ন জানতে চাই। প্রথমত হচ্ছে জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় শেখ হাসিনা এত প্রাসঙ্গিক হলো কেন, এত গুরুত্বপূর্ণ হলো কেন, সেই প্রশ্ন বোধহয় করা উচিত। তার মধ্যে অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে যে এই দ্বন্দ্ব, সংঘাত এবং গৌরবের কৃতিত্ব নিয়ে যে লড়াই, সেটাও অনেকটা কাজ করেছে। এবং তারপর আইনের শাসন, ন্যায় বিচার, মানুষের অভিযোগ পূরণ করতে না পারা, মানে মানুষের এই মুহূর্তে সমস্যা কি? এই মুহূর্তের সমস্যা তো গ্যাস সংকট। এই মুহূর্তে সমস্যা, নিত্যপণ্যের দাম বেড়েছে, কাঁচামরিচের দাম প্রতি কেজি 400 টাকা হয়েছিল। এই মুহূর্তে সংকট, ভোজ্য তেলের দাম বাড়ছে, আরেক দফা বাড়ানোর পায়তারা চলছে। এই সরকার বা বিরোধী দল যারা সংসদে আছে, তারা তো এসব নিয়ে কথা বলে না। তারা জুলাইয়ের ভাগিদার এবং শেখ হাসিনা,
তাই এটা মনে হচ্ছে এই অতীতচারী রাজনীতি, এটা শেখ হাসিনার আমলে খুব মানে সক্রিয় ছিল। এখনো আমরা অতীতেই থাকবো? শেখ হাসিনা আসলো, তিনিই তো বলছেন যে তিনি আসবেন, তাহলে আমরা তাকে আসবেন, তাকে নিয়ে আসা বা তাকে কোন চুক্তির বলে নিয়ে আসবা আমরা ডিসেম্বর পর্যন্ত দেখি। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যেমনটি সোহরাব হাসান বলছিল যে আমরা রাজনীতিতে অতীত থেকে কেন বেরোতে পারছি না, বর্তমান নির্ভর রাজনীতি আমরা কবে থেকে শুরু করতে পারি? এটা হলো আমার কাছে মনে হয় বাংলাদেশে যখন যে দায়িত্বে ছিলেন তার ভিতরে কেউ তার নিজস্ব ভূমিকা সৌরভ ভাই, পালন করতে পারছে কিনা, খ্রিস্টান দিল। আমি বলি নিজস্ব চিন্তা চেতনায় চলতে পারছে কিনা আমার সন্দেহ। আর যারা চলতে চাইছে তারা বেশি দিন টেকেনি। জিয়াউর রহমান তার একটা নিজস্ব আইডিওলজিতে টিকতে চেয়েছিলেন, টিকতে পারেননি। বঙ্গবন্ধু যেন একটা সার্টেন টাইমে নিজের দেশকে নিয়ে এককভাবে ভাবা শুরু করলেন, ঠিক তখন তিনিও টিকতে পারেননি। আর যিনি দেশটাকে নিয়ে ওইভাবে ভাবেন নাই, অন্যের দ্বারা প্রচারিত ছিলেন, তারা লম্বা সময় ক্ষমতায় ছিলেন। তার মধ্যে অন্যতম হুসেন মোহাম্মদ এরশাদ 9 বছর, তারপরে শেখ হাসিনা তিনি ছিলেন 2 দফায় 20 বছর। মানে এত বেশি যোগ্যতা সম্পন্ন তারা যে এত লম্বা সময় থাকলো। তারা কি, আমি যদি দলীয় নির্দলীয়ভাবে বলি যে একদিকে জিয়া এবং একদিকে বঙ্গবন্ধুকে রাখলাম, দুইজন নেতাই তো আততায়ীর হাতে নিহত হয়েছেন, এবং দুইজনই কিন্তু একটা সার্টেন টাইম, জিয়াউর রহমানের আইডিওলজি আমরা জানি, এবং বঙ্গবন্ধু একটা সার্টেন টাইম একটা বলয় থেকে বেরোয় আসতে গিয়ে আর পারে নাই। কিন্তু শেখ হাসিনা লম্বা সময় ক্ষমতায় ছিলেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি শেখ মুজিব বঙ্গবন্ধুর বলয়ের মধ্যে উনি ছিলেন না। এরশাদ সাহেব 9 বছর টিক ছিলেন, উনি জিয়ার বলয়ের মধ্যে ছিলেন না। তার মানে আমি যা বুঝাইতে চাইছি আশা করি আপনাকে বুঝতে পারছেন। দ্বিতীয় কথা হইল, এই যে ভারতে থেকে শেখ হাসিনা ফেরত আসবে, আপনি ভারতে যাওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ বৈধ কিনা, সম্পূর্ণ বৈধ যদি এই প্রক্রিয়াটা হয়ে থাকে, এর ভিতরে এয়ারফোর্স ইনভলভ ছিল, এর ভিতরে সেনাবাহিনী ইনভলভ ছিল, ভারতের কর্তৃপক্ষ ইনভলভ ছিল, প্রক্রিয়াটা যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনি ফেরত চান কিভাবে তাকে? 1 নম্বর। আর যদি কোনো আইনের ব্যত্যয় ঘটাইয়া কোনো বৈধ আইনকে অনুসরণ না করে তারা পাঠাইয়া থাকে, তাহলে যারা পাঠাইছে তাদের ব্যাপারে আজও কেন তদন্ত হচ্ছে? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমরা আবারও জমে যেতে চাই, যুক্ত আছেন জনাব শামীম কামাল। জনাব শামীম কামাল, যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখনই দেশ উপরে উঠতে থাকে তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশকে পেছনে ঠেলে ফেলে দিতে চায়। জানতে চাই আমাদের রাজনীতির নিয়ন্ত্রণ আসলে কার হাতে? বারবার কেন আমরা ষড়যন্ত্রের কথা শুনি বা ভিন্ন বলয়ের কথা শুনি? আচ্ছা, আমি ঠিক উপরে উঠতে আমি কখনো দেখি নাই। স্বাধীনতার পরে যাকে ভাই যেটা বললেন, স্বাধীনতার পরে কোন সরকার কিন্তু উপরে ওঠার চেষ্টা করেনি, নিজ পায়ে দাঁড়ানোর উপর চেষ্টা করেনি। এবং আমি এভাবেই অনেকবারই বলেছি যে প্রত্যেকটা নির্বাচিত সরকার স্বাধীনতার পরে বাংলাদেশের স্বার্থকে নির্লজ্জের মতো বিক্রি করে দিয়েছে, তাদের ক্ষমতায় থাকার জন্য বা অন্য কোনো যে কোনো কারণে হোক না কেন। এটা নিয়ে ডিবেটের কিছু দেখি না। এখন যখনই দেশ উন্নতি হলো, এই যে প্রায় 6 মাস হতে গেল, এর মধ্যে আমরা কি গুণগত পরিবর্তন দেখলাম যার মাধ্যমে আমরা শক্তিশালী একটা অবস্থানে যেতে পারবো? আমি কোনো অবস্থান দেখতে পাচ্ছি না কিন্তু। সুতরাং আমরা বরং যেটা দেখতে পারলাম যে সার্জিও গোরের ভ্রমণে মানে বাংলাদেশ সফরের পরে পুরো মানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানটা অনেকটা কচু পাতার পানির মতো টলমলে। এবং আমি মনে করি যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে একটা বড় ধরনের টালমাটাল অবস্থা তৈরি হবে, এবং নির্বাচিত সরকারের পরবর্তী সময়টা আওয়ামী লীগকে সামাল দিতেই ব্যস্ত থাকতে হবে। কেননা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনটি হয়েছে, যে কোনো একটা দল ছাড়া, এটা ভারসাম্যহীন নির্বাচন, এটা বুঝতে হবে। আপনি দেখুন একটা জরিপে আসছে যে 14% মানে স্বৈর শাসক কিন্তু ক্ষমতায় ফিরে আসছে, এবং এই সময়টা হলো 6 বছরের মধ্যে তারা ফিরে আসছে। দক্ষিণ এশিয়া খুবই স্পেশালাইজড ব্যাপারে। ভারতে গান্ধী পরিবার, বাংলাদেশে জিয়া বা শেখ মুজিব পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার, শ্রীলঙ্কায় বন্দর নায়ক পরিবার, তারা ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে ক্ষমতায় এসছে। সুতরাং এই ট্রেন্ডটার দিকে আমাদের খেয়াল করতে হবে। যেটা সবচেয়ে মারাত্মক ভুল হয়েছে বলে আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে একেবারে ঢালাও ভাবে এতগুলি মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। এখন আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে শত শত আসামি রয়েছে, যেটা ভুয়া, মিথ্যা এবং বানোয়ার। এবং আমরা এই আমাদের যে আলোচনার মিথ্যা একেবারে শেষ মামলাগুলো পর্যায়ে হয়েছে, চলে এসেছে। জনাব শামীম কামাল, এক লাইনে যদি শেষ করেন। আমি এটা বললাম যে সরকার যেটা ভুল করেছে, এবং বর্তমান সরকারও এখন প্রথম উচিত ছিল সাধারণ যারা আওয়ামী লীগ করে তাদেরকে কনফিডেন্সে নিয়ে আসা। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখলাম যে দিল্লিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে দুটো বিপরীত। হাসিনা কার্ড ভারত কেন খেলছে? ভারতের মূল উদ্দেশ্য কি? ধন্যবাদ আপনাকে। প্রত্যর্পণ চুক্তি ভারতের এবং ভারতের সাথে অনুপ চেটিয়া জেলখানা থেকে আমরা পাঠিয়ে দিয়েছি। আবার জেএমবির সদস্য ভারতে অ্যাক্টিভ ছিল, তাদেরকেও ফিরে এনেছি।
কিন্তু শেখ হাসিনার ব্যাপারে প্রত্যর্পণ চুক্তি কিন্তু কাজে আসছে না। আর প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে আমি লিখেছি, সেখানে একটি ধারা আছে, যদি রাজনৈতিক উদ্দেশ্য অর্থাৎ যে দেশে পালিয়ে যাবে সেই দেশ যদি মনে করে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হ্যারাস করা হচ্ছে, তাহলে সে নাও ফেরত দিতে পারে। ওটার উপরে ভর করে তিনি হয়তো দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে তো রাজনীতি করছে, আবার দেখেন পুশিং চলছে, সেখানে বাংলাভাষী মুসলমান হলেই তাকে পুশিং, কিন্তু ওখানে কিন্তু শেখ হাসিনার সাথে অনেক নেতাই, আওয়ামী লীগের নেতারাই কিন্তু ভারতে আসে এবং পশ্চিমবঙ্গেই আছে, তাদের কাউকে কিন্তু পুশিং করেনি, পুশিং করার চেষ্টাও করেনি, অর্থাৎ তারা হলো অতিথি। এখন ধরেন তিনি দুইভাবে, তিনি একটা হচ্ছে অনেক মিডিয়ার সাথে কথা বলেছেন, বিদেশি মিডিয়ার সাথেও কথা বলেছেন, কিন্তু একমাত্র বড় দেশ ভারত, যেখানে বলা হয় গদি মিডিয়া, অর্থাৎ যে রয়টার এপির সাথেও কথা বলেছে, সেখানে কিন্তু ভারতের সংবাদদাতা ছিল। হ্যাঁ, সুতরাং আবার পশ্চিমা দেশে কিন্তু লবিস্ট নিয়োগ করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ। দর্শক জানিয়ে রাখতে ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জনাব সোহরাব হাসান, একই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত কি হাসিনা ইস্যুতে দ্বৈত রাজনীতি করছে কিনা? ভারত একদিকে বলছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে না, সেই সঙ্গে আবার আমরা দেখছি যে হাসিনার বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত দায় মুক্তি পেতে পারে কি? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদের শুভেচ্ছা। বিষয়টি কি শুধু আইন শৃঙ্খলা জনিত বা অবশ্যই কূটনৈতিক এবং রাজনৈতিক প্রশ্ন আছে কিনা? নাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আসবেন, তা আমাদের এখানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো কেন? এবং এক দল অপর দলকে, বিশেষ করে সরকারি দল বিরোধী দলকে, যে এক ধরনের এটাও দেখানো হচ্ছে যে আপনারা যদি বেশি ঝগড়াঝাটি করেন বা এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন, তাহলে ফ্যাসিবাদ অর্থাৎ সাবেক পদচ্যুত যারা হয়েছে তারা সুযোগ পাবে, তাদের আসার সুযোগ হবে। এই বিষয়টি কেন? এটা তার মানে হচ্ছে এটি শুধু আইন শৃঙ্খলার জনিত নয়, শুধু আইনি ব্যাপারও নয়, এর সাথে রাজনীতিটা আছে। এটি সরকারও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকার করেছে, জামাত ইসলামী বিরোধী দলও স্বীকার করেছে। এখন রাজনৈতিক সমস্যার সমাধান আমি মনে করি রাজনৈতিকভাবেই হওয়া উচিত। সেটি কিভাবে হবে জানি না। একটা হতে পারে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, দায় স্বীকার করবে, দায় স্বীকারের পর একটা কিভাবে সমঝোতা, জাতীয় সমঝোতা হতে পারে বা পুনরেকত্রীকরণ হতে পারে, সেটি একটি। আরেকটি হচ্ছে যে যেভাবে বলেছে যে আজিজ ভাই যেমন বললেন যে অনুপ চেটিয়ার ক্ষেত্রে যা হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে সেটা হবে কিনা, আর সেটা দেখতে পারে দুই দেশেই চেষ্টা করে। কিন্তু শেখ হাসিনা সেখানে বক্তব্য দিয়েছে এবং সরকারের আগেই উদ্বেগ প্রকাশ করেছে তিনি সেখানে বাংলাদেশের বিরোধী যাতে কোনো বক্তব্য না দেয়, তার কোনো বক্তব্য এখানে অস্থিরতা তৈরি না করে। ভারত সরকার তার বক্তব্য কিন্তু গ্রহণ করেনি, বলেছে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন তার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, আমরা এটি অনুমোদনও করি না। কিন্তু তিনি দিয়েছেন। এবং এও সত্য যে ভারত সরকার হয়তো এক ধরনের কি বলে আপসরফা বলবো না, বা দুপক্ষকেই এক ধরনের কাউকে খেপাতে চায়নি। বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে, সেটি শেখ হাসিনার কথা ছিল যে তিনি সরাসরি এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। সেটি কিন্তু ভারত সরকারের, আমার যতটা ধারণা যে ভারত সরকারের অসম্মতির কারণেই তিনি আসেননি, অথবা ভারত সরকার সেটা অনুমোদন করেনি। তার প্রশ্ন, তাহলে তিনি যে কথাটি বলেছেন সেটিকে অনুমোদন করেছে? সেটা তারা বলছে করেনি। আবার হতে পারে যে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ মোটামুটি কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেই কড়া প্রতিবাদ ভারত আমলে নিয়েছে কি? প্রতিক্রিয়াতেও তো মনে হয় আমলে নিয়েছে। কতটা নিয়েছে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু আমলে নিয়েছে। না হলে তাৎক্ষণিকভাবে আগের দিন এক ধরনের কথা বললেন, পরদিনই কিন্তু সুর নরম হলো। সুতরাং আমি মনে করি যে এটি আইনি প্রশ্ন যেমন আছে, একই সঙ্গে রাজনৈতিক প্রশ্ন আছে, সেটি কিভাবে সমাধান করবে এটি কূটনৈতিক প্রশ্নের সমাধান ঢাকা, দিল্লি কূটনৈতিক পর্যায়ে করবে, আর রাজনৈতিক প্রশ্নের সমাধানটি রাজনৈতিক নেতৃত্বকে করতে হবে।